ওয়েলকাম টু গল্পকথন বাই নূর। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত গল্প আমি এবং কয়েকটি প্রজাপতি। প্রথম পর্বটা পড়েছিলাম, দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। চলুন এবার শুরু করি। পূর্ববর্তী পর্বেতে আমরা দেখেছিলাম যে লেখক নিজেকে যে চরিত্রে কল্পনা করছে সেই চরিত্র সে তাকে তার ওয়াইফ একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছেন এবং তিনি সেখানে নানান ধরনের তার সাথে জীবনের অভিজ্ঞতা শেয়ার করছেন। চলুন এবার শুরু করি। কর্মহীন মানুষ নিজেদের ব্যস্ত রাখার জন্য নানান ধরনের কাজ খুঁজে বের করে। আমার বেলায় তার ব্যতিক্রম হয়নি। নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি অনেক কিছুই করতাম। বাদরের সঙ্গে গল্প করার কথা তো আগেই বলেছি। আমার অফুরন্ত অবসরের একটা বড় অংশ বই পড়ে কাটত। তারপরও হাতে প্রচুর অফুরন্ত অবসরের একটা বড় অংশ বই পড়ে কাটত। তারপরেও হাতে প্রচুর সময়। এই সময়টা এক এক সময় এক একভাবে কাজে লাগাতাম। বাইরের মানুষের কাছে এই কাজগুলিকে পাগলামি মনে হতো, রূপার তাই মনে হতো। হয়তোবা আপনারও তা মনে হবে। একটা উদাহরণ দিই। একবার বইয়ে পড়লাম ইউপাস্ট্রির কথা। অতি বিষাক্ত, মাত্র 2.5 ফুট লম্বা হয়, পাওয়া যায় জাভা দ্বীপে। গাছগুলি এতই বিষাক্ত যে এই গাছ যেখানে জন্মায় তার আশেপাশের 2 মাইলের ভেতরে কোনো বড় গাছ তো দূরের কথা, ঘাসও জন্মাতে পারে না। জীবজন্তু পশু পাখি কেউ এর ধারের কাছে আসতে পারে না, বিষের জ্বালায় মৃত্যুবরণ করে। এই গাছের চারপাশে শুধু মরুভূমি হয়ে যায়। আমার মাথায় খেয়াল চাপলো এরকম গাছ একটা পাওয়া গেলে কেমন হয়। খোঁজখবর করে জানলাম সেটা সম্ভব নয়। ভাবলাম পরিচিত কোনো গাছকে বিষাক্ত করা যায় না। কিছুদিন সেই চেষ্টা চলল। নানান জাতের বিষ এনে পানিতে গুলে টবে রাখা গাছে দিয়ে দিই। দিন 4 মধ্যে গাছগুলি মরে যায়। মানুষের জন্য ক্ষতিকর বিষ দেখা গেল গাছের জন্যও ক্ষতিকর। সেখান থেকে মাথায় চিন্তা হলেও গাছকে পানির বদলে মানুষের রক্ত দিলে কেমন হয়। এতে গাছের কি কোনো পরিবর্তন হবে? যদি হয় তাহলে কি জাতীয় পরিবর্তন হবে? সমস্যাটা নিয়ে বেশ কিছুদিন ভাবলাম। দেখা গেল মানুষের রক্ত দেওয়ার কিছু সমস্যা আছে। প্রধান সমস্যা, রক্ত জমাট বেঁধে যায়। জমাট বাঁধা রক্ত পানির মতো মাটির ভিতরে যেতে পারে না। দ্বিতীয় সমস্যা, রক্ত পাবো কোথায়? দুটি সমস্যার সুন্দর সমাধান বের করলাম। ব্লাড ব্যাংকের রক্ত টাকা দিয়ে কিনলেই হয়। এই রক্ত প্লাস্টিকের ব্যাগে ভরা থাকে। অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে বলে রক্ত জমাট বাঁধে না। টাকা এবং যোগাযোগ থাকলেই এই রক্ত পাওয়ার কোনো সমস্যা নয়। দুটোই আমার কাছে আছে। রক্তের 1 লিটারের 10টি ব্যাগ কিনে আনলাম। টবে পোতা একটা পেয়ারা গাছের গোড়ায় রোজ 1 লিটার করে বি পজিটিভ রক্ত দিই। তৃতীয় দিনের দিন রূপা জিজ্ঞেস করলো এইসব কি? আমি বললাম রক্ত, মানুষের রক্ত। রূপা হতভম্ব গলায় বলল, রক্ত গাছে দিচ্ছ কেন? দেখছি গাছে কোনো পরিবর্তন হয় কিনা। রূপার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে থরথর করে কাঁপতে লাগলো। বলল, তুমি অসুস্থ, তুমি অসুস্থ, তুমি মোটেও সুস্থ নও। আমি মোটেই অসুস্থ না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। রূপা বলল, তুমি ভয়ঙ্কর অসুস্থ এবং তুমি তা জানো না। আমি রূপাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে আমি মোটেই অসুস্থ নই। মানুষ হিসেবে আমি বুদ্ধিমান এবং দয়ালু। রূপা বলল, আমার মনে হয় না আমি তোমার সঙ্গে বাস করতে পারবো। আমি বললাম, তুমি অবশ্যই আমার সঙ্গে বাস করতে পারবে, তোমার কোনো সমস্যাই হবে না। এই পরীক্ষা যদি বন্ধ না করো আমি থাকবো না। আমি পরীক্ষা বন্ধ করে দিলাম। রূপা চলে যাবে এই ভয়ে যে বন্ধ করলাম তা না, 5ম দিনের দিন গাছটা মরে গেল। তবে মজার ব্যাপার হচ্ছে গাছটা 4র্থ দিনে অন্যরকম হয়ে গিয়েছিল। পাতাগুলো হয়েছিল নীলচে এবং কাণ্ডটা হয়ে গেল ঘোর কৃষ্ণবর্ণের। রক্তের কারণে যে গাছ মরে গেছে তা কিন্তু না, বরং গাছটাকে অনেক বেশি সজীব লাগছিল। গাছটা মরে গেল পিঁপড়ার আক্রমণে।
রক্তের লোভে ঝাঁকে ঝাঁকে পিঁপড়া এসে গাছটাকে আক্রমণ করলো। গাছের শিকড় কেটে লণ্ডভণ্ড করে দিল। আমি ঠিক করলাম এই পরীক্ষাটা আমি আবার করব। এইবার করব এমনভাবে যেন পিঁপড়া গাছ আক্রমণ করতে না পারে। টমেটো গাছ নিয়ে পরীক্ষা করা হবে, কন্ট্রোলড এক্সপেরিমেন্ট। 8টা গাছ থাকবে, 4টায় পানির বদলে রক্ত দেওয়া হবে, 4টায় পানি। টমেটো হবার পর খেয়ে দেখা হবে টমেটোর স্বাদের কোনো পরিবর্তন হয়েছে কিনা। গাছের পরীক্ষার পর রূপা আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। যে কথা আপনাকে শুরুতে বলেছি, ভদ্রলোক নানান প্রশ্ন করলেন, খুব চালাকি ধরনের প্রশ্ন, যাতে আমি বুঝতে না পারি ব্যাপারটা কি। আমি প্রতিটি প্রশ্নের এমন জবাব দিলাম যে ভদ্রলোক মোটামুটি বিভ্রান্ত হয়ে গেলেন। ভদ্রলোকের প্রশ্নের এবং আমার উত্তরের কিছু নমুনা দিই, চলুন। প্রশ্ন: আপনি কি দুঃস্বপ্ন দেখেন? উত্তর: হ্যাঁ। প্রতি রাতেই দেখেন? হ্যাঁ। প্রশ্ন: একই দুঃস্বপ্ন ঘুরে ফিরে দেখেন না এক এক দিন এক এক দুঃস্বপ্ন? একই দুঃস্বপ্ন ঘুরে ফিরে দেখি। কি দেখেন? দেখি আমি মাছ করছি, মাছটা পরিচিত মনে হচ্ছে, আমি খুব চিন্তিত। মাছ আবার পরিচিত কি করে হবে? ভালো করে তাকিয়ে দেখলাম এটা আসলে মাছ না, আমি একটা মানুষকে কেটে কুচি কুচি করছি। সেই মানুষটা আর কেউ না, আমি নিজে। আমি খুব ঘাবড়ে যাই। তারপর রান্না চড়াই, নিজেকে নিজে রান্না করি, তারপর খেতে বসি, নিজেকেই খাই। খেতে গিয়ে দেখি টেস্ট পাচ্ছি না, রান্না ভালো হয়নি, লবণ বেশি হয়েছে। প্রশ্ন: আমার মনে হচ্ছে এই স্বপ্নটা আপনি বানিয়ে বানিয়ে বললেন। ঠিক ধরেছেন। এটা কেন করলেন? খুব অদ্ভুত কিছু দুঃস্বপ্ন আমি দেখতে চাই, কিন্তু দেখতে পারি না। সাধারণ দুঃস্বপ্ন দেখি, এই জন্যে মাঝে মাঝে আমি দুঃস্বপ্ন কল্পনা করি। প্রশ্ন: সাধারণ দুঃস্বপ্ন বলতে কি বোঝাচ্ছেন? সেটা আপনাকে বলবো না ভাই, বললে আপনি হাসবেন। আপনি কি অন্ধকারকে ভয় পান? না, পাই না। আলো ভয় পাই। আলো ভয় পান মানে? দিনের বেলা কেমন জানি ভয় ভয় করে, সূর্য ডোবার পর ভয়টা কেটে যায়। আপনার স্ত্রী বলছিলেন আপনি বাদরের সাথে কথা বলেন, এটা কি সত্যি? অবশ্যই সত্যি, সে বানিয়ে বানিয়ে কথা বলবে কেন? রূপা মিথ্যা কথা বলার মেয়ে না। বাদরের সঙ্গে কি নিয়ে কথা বলেন? বেশিরভাগ সময় জোকস বলি, আর জোকস ধরতে পারে, হাসে। বাদর হাসে? অবশ্যই হাসে। বাদরের সঙ্গে মানুষের সবচেয়ে বেশি মিল, ওরাও মানুষের মতো কাঁদে এবং হাসে। বাদরের হাসি খুবই অদ্ভুত, এরা শরীর দুলিয়ে দুলিয়ে হাসে। হাসার সময় একজন আরেকজনের গায়ে ধাক্কা দেয়। বাদরের হাসি কখনো শুনেছেন? সাইকিয়াট্রিস্ট বললেন না। আমি বললাম শুনতে চান? তিনি বললেন হ্যাঁ, শুনতে চাই। আমি বললাম তাহলে কোনো একদিন আমার বাসায় চলে আসুন, আমি আপনাকে বাদরের হাসি শুনিয়ে দেব। ভদ্রলোক বললেন অবশ্যই আসব। আমার ছোট ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসব, সে মজা পাবে। আমি বললাম ভাবিকেও সঙ্গে নিয়ে আসুন, উনিও মজা পাবেন। জন্তুদের কাণ্ড কারখানা দেখলে মহিলারাই সবচেয়ে বেশি মজা পান। সাইকিয়াট্রিস্ট বুঝতে পারলেন না যে আমি এখন প্রশ্ন করা শুরু করেছি এবং তিনি উত্তর দিচ্ছেন। পাশার দান উল্টে গেছে। আমি: বাদর ছাড়াও আরো একটা প্রাণী হাসতে পারে, তার নাম জানেন? সাইকিয়াট্রিস্ট: না। প্রাণীটির নাম বাঘ। জিম করবেট তার শিকারের বইয়ে বাঘের হাসির কথা বলেছেন। রানীক্ষেতের মানুষ খেকো বাঘিনীর অংশে লেখা আছে জিম করবেট পড়েছেন? না। জিম করবেটের নাম শুনেছেন? না। জিম করবেট পড়তে চাইলে আমি আপনাকে দিতে পারি, আমার লাইব্রেরিতে আছে, এনে দেব? আচ্ছা। কথাবার্তার শেষে ভদ্রলোক আমাকে একগাদা ঘুমের ওষুধ দিয়ে দিলেন। বিছানাতে যাবার 1 ঘন্টা আগে 2টো করে ট্যাবলেট খেতে হবে। আমি বললাম ভাই, আমার তো ঘুমের কোনো সমস্যা নাই, বিছানায় যাবার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়তে পারি। ইচ্ছা মৃত্যুর মতো আমার হলো ইচ্ছা ঘুম, ঘুম আমার সমস্যা না। তিনি বললেন সমস্যা না হলেও খাবেন। আমি বললাম আপনি যখন খেতে বলেছেন তখন অবশ্যই খাবো। আপনার নার্ভে যাতে ঠান্ডা থাকে, নিউরোলজিক্যাল কানেকশনসে যেন গন্ডগোল না হয়, তার জন্য এই ওষুধগুলো দিয়েছি। আমি বললাম থ্যাংক ইউ। ডাক্তার সাহেব বললেন আমি আমার মোবাইলে একটা নাম্বার দিচ্ছি, যে কোনো সমস্যায় টেলিফোন করবেন। আমি কখনো মোবাইল অফ করি না। রাতেও টেলিফোন করতে পারবো? অবশ্যই পারবেন। গভীর রাতে টেলিফোন করলে বিরক্ত হবেন না তো? কি আশ্চর্য কথা!
বিরক্ত হব কেন? রাতে ঘুম ভেঙে টেলিফোন ধরতে হলে অনেকেই বিরক্ত হন। সবচেয়ে বেশি বিরক্ত হন ডাক্তাররা। আমি কখনো বিরক্ত হই না, কারণ পেশেন্টের কথা শোনা আমার ডিউটি। ভদ্রলোক সত্যি সত্যি বিরক্তি হন কিনা তা দেখার জন্য আমি সেই রাতে টেলিফোন করলাম, রাত 2:10। অনেকবার রিং হবার পর ভদ্রলোক টেলিফোন ধরলেন, ঘুম ঘুম গলায় বললেন, কে? আমি বললাম, ভাই, আমার নাম ফখরুদ্দিন চৌধুরী। আজ সন্ধ্যায় রূপা আমাকে নিয়ে আপনার বাসায় গিয়েছিলেন। রূপা অবশ্যই বলেছিল আপনি তাদের দূর সম্পর্কের আত্মীয়। এখন বুঝতে পারছি ঘটনা তা না, আপনি একজন পাগলের ডাক্তার। পাগলের ডাক্তার এ ধরনের কথা বলবেন না। পাগল বলে কিছু নেই। মানসিক ব্যাধিগ্রস্ত মানুষকে পাগল বলা সামাজিক অপরাধ। সরি। বলুন, কি ব্যাপার? এত রাতে টেলিফোন করেছেন কেন? সমস্যা কি? আপনি বলেছিলেন আমি যে কোনো সময় আপনাকে টেলিফোন করতে পারবো। আপনি বিরক্ত হবেন না। কি জন্য টেলিফোন করেছেন কাইন্ডলি বলুন। ঘুম থেকে উঠে টেলিফোন ধরেছি। ঘুম বিষয়ক একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? মানুষের জন্য ঘুমের ওষুধ আছে, গাছের জন্য কি ধরনের ওষুধ আছে? কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি না। এমন কোনো ওষুধ আছে যা খেলে গাছ ঘুমিয়ে পড়ে? গাছ যে ঘুমায় তা আমরা জানি। কিছু কিছু গাছ, যেমন তেঁতুল, সন্ধ্যাবেলায় পাতা বন্ধ করে দেয়। আমি জানতে চাচ্ছি এমন কোনো ওষুধ আছে যা খেলে দিনে দুপুরে গাছ ঘুমিয়ে পড়বে? এটাই আপনার প্রশ্ন? জি। এই প্রশ্ন করার জন্য রাত 2টোর সময় টেলিফোন করেছেন? জি। আমি এই প্রশ্নের জবাব জানি না বলে ভদ্রলোক টেলিফোন লাইন কেটে দিলেন। আমি রাত 3:30টার দিকে আবার টেলিফোন করলাম। আমার ধারণা ছিল ভদ্রলোক টেলিফোন ধরবেন না, মোবাইলে আমার নাম্বার দেখেই সাবধান হয়ে যাবেন, কিন্তু তিনি ধরলেন। আমি বিনীত ভঙ্গিতে বললাম, ভাই, ভালো আছেন? তিনি জড়ানো গলায় বললেন, কে? আমি বললাম, ফখরুদ্দিন। রূপার সঙ্গে সন্ধ্যায় আপনার বাসায় গিয়েছিলাম। কি ব্যাপার? একটা প্রশ্ন ছিল। আপনি দয়া করে ঘুমোতে যান। প্রশ্নটার উত্তর জানার জন্য মনের ভিতর খুঁতখুঁতানি তৈরি হয়েছে। ওটা দূর না হলে ঘুম আসবে না। কি প্রশ্ন বলুন? গাছ বিষয়ক একটা প্রশ্ন। গাছের জীবন আছে এটা তো আমরা জানি। আমাদের মধ্যে কেউ কেউ যেমন পাগল হয়ে যায়, গাছের বেলায় কি সেরকম হতে পারে? আমবাগানের একটা আম গাছ পাগল হয়ে গেল, এরকম? 10টা আম গাছ ভালো, একটা আম গাছ বদ্ধ উন্মাদ, কিংবা আপনাদের পরিভাষায় মানসিক ব্যাধিগ্রস্ত। ভদ্রলোক টেলিফোন অফ করে দিলেন। রাত 4টার দিকে আবার করলাম, তখনও টেলিফোন অফ। ভোর 5টায় করলাম, তখনও অফ। রবার্ট ব্রুসের মতো অসীম ধৈর্যে আমি টেলিফোন করেই যেতে থাকলাম। এক সময় না এক সময় তিনি তার মোবাইল অন করবেন, তখন যেন তার সঙ্গে কথা বলা যায়। সকাল 9:30টায় তিনি টেলিফোন ধরলেন, বিরক্ত গলায় বললেন, কে? আমি বললাম, ভাই, আমার নাম ফখরুদ্দিন চৌধুরী। রূপাকে নিয়ে গতকাল সন্ধ্যায়। বাক্য শেষ করার আগেই ভদ্রলোক টেলিফোন লাইন কেটে দিলেন। সারাদিনে তিনি আর টেলিফোন চালু করলেন না। আমি অবশ্যই সারাদিনই চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। কর্মহীন মানুষের ধৈর্য ভালো হয়, যে কোনো তুচ্ছ কারণে তারা লেগে থাকতে পারে। এটা খুব ভালো বর্ষেল হয়, ছিপ ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারে। পুকুরে মাছের ঘাই শুনে বলে দিতে পারে কি মাছ কত বড় মাছ। কর্মহীন মানুষ বার্ড ওয়াচার হয়, দূরবীন হাতে ঘন্টার পর ঘন্টা গাছের দিকে তাকিয়ে থাকতে পারে। মা পাখি শিশুদের খাওয়াচ্ছে, তিনি কবার খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে, সব তারা জানে। তাদের যদি জিজ্ঞেস করেন, বলুন তো দেখি, এক শ্রেণীর বক আছে যাদের থুতনিতে ছাগলের দাড়ির মতো দাড়িওয়ালা বকদের নাম কি? তারা সঙ্গে সঙ্গে বলবে মেছো বক। এরা আমার মতো বই পড়া জ্ঞানী হয়। রাজ্যের বই পড়ে পড়ে মাথার স্মৃতিকোষ অর্থহীন জ্ঞানে বোঝাই করে রাখে। কেউ দর্শনের বই পড়ে, হয় দার্শনিক। কেউ গাছপালার বই পড়ে, হয় বোটানিস্ট। ইউনিভার্সিটির পাশ করা বোটানিস্টকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা স্যার, ভুঁইআমলা গাছের নাম জানেন? তারা ভুরুকুচকে বলবেন, ভুঁইআমলা দেশি গাছ, সায়েন্টিফিক নাম বলুন তো কি? একজন শখের স্বশিক্ষিত বোটানিস্টকে জিজ্ঞেস করুন, তিনি সঙ্গে সঙ্গে হাসি মুখে বলবেন, ও আচ্ছা, ভূমি আমলকির কথা বলছেন। কেউ কেউ আবার একে বলে ভূধাত্রী। অন্য একটা নাম আছে তমালিকা।
ইউফোরবিয়াক পরিবারের গাছ। বৈজ্ঞানিক নাম ফাইল্যান্থাস ফ্রিটার্নাস। কেন চিনব না? আমি এবং কয়েকটি প্রজাপতি গল্পের দ্বিতীয় পর্বের সমাপ্ত এখানে। তৃতীয় পর্ব শোনাদের